ইপিএস কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়াতে এই মুহূর্তে যারা আসার জন্য অপেক্ষা আছেন, বিশেষ করে রোস্টারভুক্ত হয়ে কেবলমাত্র দক্ষিণ কোরিয়াতে প্রবেশের অপেক্ষা আছেন, আপনাদের মধ্যে খুবই উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এর প্রধান কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু ভিসা ইস্যুর পরিমাণ এতটা রেয়ার বাংলাদেশিদের জন্য, বা এতটা কম ভিসা ইস্যু হচ্ছে, নগণ্য সংখ্যক। এটাই হচ্ছে মেন সমস্যা। তো ভিসা ইস্যু কম হওয়ার প্রধান যে কারণ সেটা হলো, আমি শর্টকাটে বলি, পূর্বে যারা দক্ষিণ কোরিয়াতে যে সকল বাংলাদেশি প্রবেশ করেছে তারা অধিকাংশরাই কিন্তু ম্যাচ শেষ হওয়ার পূর্বে যেরকম দেশে চলে যাওয়ার নিয়ম, অনেকে যাচ্ছে না। হ্যাঁ, অনেকে কি করে, এখানে ওই ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা ওই E7 করে করে ভিসার মেয়াদ বাড়িয়ে থাকতেছে। ধরুন একটা শ্রমিক, সে একটা কোম্পানিতে আছে, প্রায় 7-8 বছর যাবত কাজ করতে আসছে। তো ওই কোম্পানিতে সে কিন্তু খুবই বিশ্বস্ত হয়ে গেছে, বা ওই কোম্পানির মালিক তাকে কিন্তু পুরাতন লোক হিসেবে তাকে ছাড়তে চায় না। তো তাদেরকে E7 করে করিয়ে রাখতে আসে, কারণ তাদেরকে তো ছাড়লে কোম্পানির লস, যেহেতু পুরাতন লোক সব কিছু জানে, শুনে বুঝে, হ্যাঁ, সব কিছু অ্যাক্টিভ, এই কারণে তাদেরকে ছাড়তেছে না। তো এটা হচ্ছে মেন প্রধান কারণ। এখন যদি তারা নির্দিষ্ট সময়ে ম্যাচ শেষ হওয়ার পূর্বে যদি চলে আসতো দেশে, তখন ওই জায়গাটা গ্যাপ পড়তো এবং ওই জায়গার মধ্যে কিন্তু নতুন শ্রমিক প্রবেশ করতে পারতো। এখন এই জিনিসটা তো হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, এ হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী যেমন কি নেপালে, হয়তো আপনারা অনেকে বলবেন যে তো নেপাল থেকে তো ভিসা ইস্যু প্রায় আগের মতো হচ্ছে, বা এখনো প্রচুর ভিসা ইস্যু হচ্ছে, তো আমাদের ক্ষেত্রে এমন কেন? এখন দেখুন, প্রত্যেকটা দেশের কিন্তু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কোটা আছে। তো নেপালিরা কি করে, তাদের যখন ওই মেয়াদটা শেষ হওয়ার আগ মুহূর্তে তারা কিন্তু দেশে চলে যায়। এই আর কি, ওরা 10 বছর করে এরপর চলে যায়, বা 5 বছর, 4 বছর 10 মাস করে অনেকে চলে যায়, আর আসে না দেশে, কিছু একটা করে বা ব্যবসা বাণিজ্য যেটাই করে, বা অন্য জায়গায় যায়। হ্যাঁ, এই আর কি নেপালের অবস্থা। অর্থাৎ তারা ম্যাচ শেষ হওয়ার পূর্বে চলে যায়, তখন ওই জায়গাগুলো গ্যাপ হয়, তখন আবার নতুন শ্রমিক ওখানে প্রবেশ করার সুযোগ পায়। তো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে তো এখন তো সমস্যা হচ্ছে এটাই, ওই যে বললাম না, অনেকে 14-15 বছর হয়ে গেছে, এরপর 16-17 বছর আছে, চুল দাঁড়িয়ে সব পাকি বুড়ো হয়ে গেছে, তারপরেও কিন্তু আসতে চায় না, ওই স্টিভেন করে করে থাকছে। এই কারণে পুরাতন কোম্পানিগুলোতে এখন কিন্তু কোনো নতুন শ্রমিক খুবই নগণ্য সংখ্যক ঢুকছে একদম। এখন আপনার হয়তো অনেকে বলবেন যে বিষয় তো এখনো তো দেখছি লোক যাচ্ছে ঠিক, কিন্তু খুবই সীমিত, মানে একদম রেয়ার, যেটা কি বলার আর। হ্যাঁ, সেটা আপনারা অবশ্যই জানেন। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এখন এই যে ওই যে এখন যে নতুন শ্রমিকগুলা, তারা যে কোথায় যাচ্ছে, যে যদি কোরিয়াতে যে ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলা রয়েছে, তারা এখন যদি নতুন করে কোনো ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি গড়ে তুলে কোথায়, তখন যায় ওই জায়গাগুলোতে, যখন শ্রমিকের প্রয়োজন হয় তখন যায় শ্রমিকটা আনবে, এই আর কি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এখন এই যে বিশেষ হচ্ছে না, তো অনেকে ওই আন্দোলন সংগ্রাম করার বইসেলের ব্যাপারে, বা বইসেলের সামনে মানববন্ধন করবে, কোরিয়ান যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, হ্যাঁ, ওখানে মানববন্ধন করবে, আন্দোলন করবে, এই জন্য একটা প্ল্যান পরিকল্পনা নিয়েছে অনেকে। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু একটা অনলাইনে সরাসরি হয়েছে, এই আর কি। তো এখন দেখুন, আন্দোলন করলে কি হবে, আমি শর্টকাটে বলি, 2012 সালে এরকম একটা আন্দোলন হয়েছে। তো যারা ওই সময় ওই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, বা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরি আন্দোলনটা করেছেন, তখন বৈসল করছে কি, আন্দোলন হওয়ার পর বৈসল বলছে, তোমরা যারা যারা আন্দোলন করেছো, তোমাদের যে লিস্ট, একটা ডাটা লিস্ট দিও, তাহলে আমরা দেখি কি করা যায়। পরবর্তী কি করছে, যারা যারা ডাটা লিস্ট দিয়েছে তাদেরকে রোস্টারের থেকে পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে। তো আন্দোলনটা কারণে কিন্তু মানে ওরা ওদের নিজেদের ক্ষতি করেছে। এখন আপনারা হয়তো বলবেন যে তো বইসেল কিন্তু তো এরকম সিদ্ধান্ত নিল কেন? এখন দেখুন, বইসেলের দোষ দিয়ে লাভ নেই। বইসেলে সাইজে পারে না যে প্রত্যেককে এক ফ্লাইটে কিন্তু পাঠাই দেয়, কারণ বইসেল আপনাদেরকে তো আটকে রাখে লাভ নেই। বইসেল যদি আপনাদেরকে পাঠাইতে পারে, এরপর বইসেলে আপনাদের যে জামানত টাকা, হ্যাঁ, রাখতে হয়, ওইটা বইসেল পাচ্ছে, ওইটা জমা থাকছে বইসেলে। এরপরে আপনারা দেশে যখন কোরিয়াতে আসবেন, হ্যাঁ, কোরিয়াতে আসার পর আপনাদের বিশেষ করে নিজেদের ইনকাম করার মাধ্যমে পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। এরপর দেশের অর্থনৈতিক ভাবে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাবে। তাহলে তো এখানে বইসেল আটকে রেখে আপনাদের লাভ নেই। বইসেল পারে না, যে এই জন্য বলছি এক ফ্লাইটে সবাই পাঠাই দেয়।
তো এখানে বইসেল কিন্তু কি করছে, এখন আপনারা বলবেন তো বইসেলে এই যে এত লোকে সার্কুলার কেন দিল। এখানে দেখুন 2020 সালে যখন সার্কুলার হয়েছিল, অর্থাৎ 21 সালে সার্কুলারটা হয়েছিল 20 সালের অক্টোবরের দিকে, ওই সময় কিন্তু ওইটা করোনাকালীন বেশ ছিল, অর্থাৎ কোভিডের বেশ ছিল। এরপর ওই 2021 সালের যারা পরীক্ষা দিয়েছে, পরবর্তীতে কিছু সংখ্যক লোককে পরীক্ষা দেওয়ার পর যখন কোভিড এসে গেছে, পুরোপুরি লকডাউন হয়ে গেছে সারা বিশ্বব্যাপী, এর পরবর্তীতে যারা কোরিয়া থেকে বিভিন্ন দেশের শ্রমিক চলে গেছে, আসতে পারে না, এরপর বিভিন্ন কোম্পানিগুলোতে কিন্তু ব্যাপক শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এরপর 22 সালে যখন ওই সময় 125 থেকে রোস্টার হয়েছে, হ্যাঁ। তো 22 সালে যখন এই রোস্টারে ভুক্ত হয়েছে যারা, এই 22 সালে এত পরিমাণ বিষয় ইস্যু হয়েছে, এবং বাংলাদেশিদেরকেও কিন্তু প্রচুর কোটা দিয়েছে বইসেলকেও। তখন যায় বইসেল ওই হিসাবে কি করছে, ওই মনে হচ্ছে সামনের বছরগুলোতে ওইভাবে তারা বেশি ভাবে, কোটার সংখ্যা বেশি পাবে, কিন্তু সেটা কিন্তু এখন তো আর সবসময় তার চাহিদা একরকম থাকে না। এখন পরবর্তী সময় যে কমে যাবে এটা তার বইসেল আগাম জানে না, হ্যাঁ। এই আর কি, এটা তো দড়ি কমে না, আস্তে আস্তে কমছে। এখন ভিসার যে ইস্যু হচ্ছে না তা না, ভিসার ইস্যু হচ্ছে কিন্তু খুবই নগণ্য সংখ্যক, এখনো তো লোক যাচ্ছে কিন্তু খুব সীমিত, এই আর কি। তো এখন বইসেলে দোষ দিলাম না, ওই সময় 2022 সালে 135 থেকে লোক টানছে, মানে যারা রোস্টারভুক্ত হচ্ছে সবাই কিন্তু আগে পরে বিশ্বে ইস্যু হয়ে গেছে, এবং প্রচুর লোক গিয়েছে ওই সময়, প্রায় 4 থেকে 6 হাজার শ্রমিক এই 2022 সালে প্রবেশ করছে দক্ষিণ কোরিয়াতে, এই আর কি। তো এখন আপনারা যে আন্দোলন করার চিন্তা ভাবনা করতেছেন, আন্দোলন করলে কোনো লাভ নেই মূলত। হয়তো আপনারা আন্দোলন করলেও করতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হয়তো এই আন্দোলনে যারা নেতৃত্বে থাকবে, বিশেষ করে 5-7 জন বা 10-12 জন নেতৃত্ব দেবে আর কি, সমন্বয়ক টাইপের যে আন্দোলনটা হয়েছিল 2024-এর গণ-অভ্যুত্থানে, হ্যাঁ। তো বেশ কয়েকজন নেতৃত্ব দিচ্ছে না সামনে থেকে, তো এরকম নেতৃত্ব দিবে। এখন দেখুন যারা নেতৃত্বের প্রধান ক্যান্ডিডেট থাকবে, যে 5-7 জন বা 8-10 জন, তো ওদের মধ্যে থেকে যে কোনো একজনের যদি বিষয় হিসাব, আগামীকাল থেকে দেখবেন যে ওই কিন্তু আপনাদের সাথে আর নাই। এখন ধরুন আমি আন্দোলনের নেতৃত্ব দিছি, কিন্তু আমার বিষয় ইস্যু হয়ে গেছে, অর্থাৎ বিষয়ে ইস্যু হয়ে গেছে, আমি কিন্তু আগামীকাল থেকে আর আপনাদের সাথে আন্দোলন নেই। এখন দেখুন প্রত্যেকের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে চিন্তা ভাবনা করে। যারাই আন্দোলন করবেন, এই বিষয়ে আন্দোলন করার চিন্তা ভাবনা করতে আসেন, খুব বুঝে শুনে এরপর এই ধরনের পাদে পা দিবেন। খামাখা উল্টাপাল্টা যা ঝামেলা করে লাভ নাই, নিজের ক্ষতি নিজে করেন না। 2012 সালে যারা করেছে তাদেরকে রোস্টার থেকে ব্যান করে দিয়েছে, হ্যাঁ। এখন একমাত্র এটা একান্ত আল্লাহ তাআলার ইচ্ছা। কি কারণে বিষয় ইস্যু কম হচ্ছে সেটা তো বললাম, অন্য কারণ নাই বললাম, অনেক কারণে আছে, তবে এটা হচ্ছে এখন বর্তমানে মেন কারণ। তো আল্লাহ করেন যারা এই লাইনে আসছেন, হয়তো কারণ রোস্টারভুক্ত হওয়ার পর একজন শ্রমিকের যদি বিষয় ইস্যু না হয় বা রোস্টার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক। কারণ অনেক সময় ভাষা শিখছেন আপনারা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় এখানে ব্যয় করেছেন। তো সে আল্লাহ করেন। আজ এখন অনেকে আবার আরেকটা কথা বলেছেন যে 2025 সালে সার্কুলার হবে কিনা। সার্কুলার কিন্তু নির্দিষ্ট সময় হবে, তবে এবারে কিন্তু সার্কুলারটা একটু লেট হবে, কারণ যেহেতু এখানে তো বাংলাদেশের জন্য সার্কুলার ওরা একা প্রদান করে না, বিভিন্ন দেশের জন্য একসাথে কিন্তু প্রদান করে সার্কুলারগুলো। তো তাদের শ্রমিকের যখন চাহিদা আর ঠিক আসবে, প্রচুর শ্রমিকের আবার টান পড়বে, তখন তারা ওই হিসাবে সার্কুলার দিবে, এই আর কি। তো এবারে সার্কুলারটা হবে, কিন্তু হলো এটা প্রায় হয়তো আগস্ট বা অক্টোবর এর মাঝামাঝিতে হইতে পারে, এই আর কি। হবে যে 100% তা না, তবে ওই সময় যে 100% হবে তা না, কিন্তু হওয়ার সম্ভাবনা ওই সময় বেশি, এর আগে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রচুর লোক কিন্তু রোস্টারে ওয়েটিংয়ে আছে, এই আর কি। ওইসব হিসাব করে কিন্তু একটু লেটে হবে, এমনি সার্কুলার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি হয়তো একটু এলোমেলোভাবে কথাগুলো বলছি, আপনাদের অনেকের একটু গায়ে লাগতে পারে, গায়ে আর কিছু নাই, যা বলার সত্যি বলেছে। তবে সবাই বুঝে শুনে কিন্তু কাজ করবেন, আর ধৈর্য ধরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ হাফেজ।